কিন্তু উগ্র শক্তি এসে আমাদের গার্ডেন ফোর্ট বসবাস করতেছে। এখন তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে নীতিগত অবস্থানের দিক দিয়ে একটা বড় ঘাটতি হয়ে গেছে এখানে। ঘাটতিটা হচ্ছে আওয়ামী লীগের ঘাটতি। এই মব, এই উগ্রতা ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে নেতৃত্ব দিতে পারতো আওয়ামী লীগ। কিন্তু আজকে মানুষ আফসোস করছে যে অন্তত শেখ হাসিনার আমলে তো মানুষ হাঁটতে পারছিল। মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা যদি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে না পারেন, ওনার পক্ষে সম্ভব না এই দেশ চালানো। এই সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে, মবকে নতুন নাম দিয়েছে প্রেসার গ্রুপ। তো মব কি করবে? মব তো আশকারা পাবেই। কিন্তু সরকার তো আবার নিন্দা জানায় এই ঘটনা, নিন্দা জানায়। ওই 32 নম্বরের ঘটনা দিয়ে তো নিন্দা জানিয়েছে। 32 নম্বর ভাঙা দিয়ে ডক্টর ইউনূসের সরকার তার মব সংস্কৃতি শুরু করেছে এবং তিনি তার প্রতিপক্ষের কাছে এবং জনগণের কাছেও মব সন্ত্রাসের জনক হিসাবে ওনার নাম অলরেডি লিখিয়ে ফেলেছেন। এখন গতকাল রাজবাড়ির ঘটনাটা ঘটলো, এটা দিয়ে একেবারে পরিপূর্ণতা পেল। এটা যে একটা মব সরকার, প্রেসার গ্রুপ নাম দিয়ে এবং সরকার নিজেই যে মবতন্ত্রের সাথে জড়িত বা জড়িত বলবো না, উৎসাহ দিচ্ছে, তার প্রমাণ হয়ে গেছে। এবং ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল খেতাব এখন হয়ে গেছে এটা দিয়ে, যে উনি মবের জনক বাংলাদেশে। ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে আজকে বাংলাদেশকে নিয়ে যা উঠতেছে, নিজের দেশে আরেকটা নিজ ধর্মেরই আরেকটা লোককে মারে, ওরা তো মারেই, ওরা তো কোপায়, কিন্তু এটা লাশকেও কোপাচ্ছে, একটা লাশকেও তারা থাকতে দিচ্ছে না, যেটা মুসলমান ধর্মে যেটা স্ট্রিক্টলি এটা নিষেধ আছে। লাশের অবমাননা ইসলাম ধর্মের সম্পূর্ণ নিষেধ। আজকে প্রেস সচিব একটা উদাহরণ দিলেন যে শেখ হাসিনার আমলে এরকম একটা পীর লুৎফর রহমান, তাকে এবং তার ছেলেকে এবং 4 জন মুরিদকে এরকম গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছিল। এটা কেন এখন ওনাকে বর্ণনা করতে হচ্ছে? কারণ উনি এটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, যে পীরদের অনেক পক্ষ বিপক্ষ, অনেক শক্তি আছে, পীরের একটার বিরুদ্ধে একটা লেগে আছে অনেক দিন থেকে। তো আপনারা সেগুলোর তো কোনো সমাধান করেন নাই, কারণ আপনারা ক্ষমতা আসার পর থেকে কত হাজার, যে আমি জানি না একজ্যাক্ট সংখ্যাটা, এটা কয়েক শত হবেই, মাজার ধ্বংস করা হয়েছে। আপনারা কি কখনো এগুলো নিয়ে কথা বলেছেন? বলেন শুধু আর সহ্য করা হবে না। তো সহ্য করা হবে নাতে এমন অবস্থায় গিয়েছেন যে লাশকে পর্যন্ত সহ্য হচ্ছে না। বলছে এই ঘটনাটিও 32 নম্বরের ঘটনাটা, যেটা আপনি বলছিলেন যে আগে থেকেই হামলা করা হবে, বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে, এরকম বলা হচ্ছে, এই ঘটনাটিও কিন্তু পূর্ব ঘোষিত বিক্ষোভ ছিল, আগে থেকেই প্রশাসনকেও জানানো ছিল। আমি সেটাই তো বললাম, দেশের ইতিহাসেও তো এই ধরনের ঘটনা ঘটে নাই। এবং 32 নাম্বার দিয়ে যেটা শুরু হয়েছে, যেটাকে অনেকে উস্কিয়ে দিয়েছে, যেটা দিয়ে অনেকে আত্মতৃপ্তি বোধ করেছে, যারা 32 নম্বরের ঘটনা দিয়ে আত্মতৃপ্তি বোধ করেছে, তারা এখন উপলব্ধি করছে এই মব যে কত ডেঞ্জারাস, এবং এই মব যে ডক্টর ইউনূসের 2 ফোঁটা যদি কোনো অবদান থাকে, সেটা এই অবদানে উনি যদি বিদায় নেওয়ার পর দেখা যাবে যে উনার নিজের কিছু কয়েক কোটি টাকা, জনগণের টাকা মওকুফ, নিজের কিছু ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করা, নিজের লোকদেরকে চাকরি বাকরি দেওয়া, নিজের লোকদেরকে বিদেশ থেকে এনে এখানে উপদেষ্টা বানানো ছাড়া ওনার আর কোনো অর্জন কেউ পাবে না। কিন্তু যেটুকু অর্জন আছে, যেটা চোখে দেখছে, সেটাও উনি নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন এই মব সংস্কৃতি দিয়ে। উনি এই দেশে কথায় কথায় শেখ হাসিনাকে উদাহরণ দেন। শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা নিজেরাও কথা বলেছি জুলাইতে। উনি শেখ হাসিনা যে স্টাইলের রাষ্ট্র চালাচ্ছিল, বিনা ভোটের রাজত্ব চালাচ্ছিল, এগুলো কোনো সভ্য মানুষ কেউ সমর্থন করতে পারে না। কিন্তু আজকে মানুষ আফসোস করছে যে অন্তত শেখ হাসিনার আমলে তো মানুষ হাঁটতে পারছিল, মানুষ তো জানছিল যে তার প্রতিপক্ষকে, তারা তো এটা তো দেখেছিল যে আমার উপর কি আক্রমণ করবে। বোম খুনের কয়েকটা উদাহরণ, যেটা স্টেট রান ফাংশন, সেই কয়টা বাদ দিলে সাধারণ মানুষ তো অন্তত নিঃশ্বাস নিতে পেরেছিল। আজকে তো সেই পরিস্থিতি নাই। আজকে ডক্টর ইউনূসকে যারা সমর্থন করে, তারাও তার বিরুদ্ধে বলছে যে এই লোকটা আমাদেরকে এই মবতন্ত্রের দ্বারা আমাদের যত অর্জন সেটা শেষ করে দিয়েছে। আরো একটা লাইনে শেষ করে দিচ্ছি। সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা, সেটা হচ্ছে মবতন্ত্রের জনক, যেগুলো আপনার শহর প্যারিস এবং অন্যান্য শহরে বসে বসে এই নির্দেশনা দিত, এই মবের জনকগুলো আবার এখন বলতেছে যে মবের জন্যই নাকি ডক্টর ইউনূসের ব্যর্থতা হয়ে গেছে। ডক্টর ইউনূস তার অর্জন, উনি একটা ব্যর্থ সরকার, ওই ব্যর্থটা যে মবের কারণে হয়েছে সেটাও ওরা দেখতেছে।
এর থেকে মানে হাস্যকর আর কোন স্টেটমেন্ট আমি আর দেখি না। জি, আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। খুব মানে বেশ কড়া সমালোচনা আপনি করলেন, এবং এই রকম কড়া সমালোচনা করার জন্য কি কোনো রকম পরিণতির আশঙ্কা করেন কিনা আমি পরবর্তীতে আসি এই প্রসঙ্গটা, কারণ এই প্রসঙ্গটাও একটা আলোচনার বিষয়। আমি মোস্তফা আপনার কাছ থেকেও এই প্রসঙ্গটা শুনতে চাইবই। আনিস আলমগীর যেভাবে মন্তব্য করছিলেন সেই প্রেক্ষিতেও যদি বলতে চান, এবং আমি যে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গটা বলছিলাম যে আগে থেকে ঘোষণা দেওয়া হলো, প্রশাসনকে জানানো হয়েছিল একটা, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি, এবং তারপর এই ঘটনার পর এই ঘটনার ভিডিও চিত্র আমরা সবাই দেখলাম, কিন্তু মামলা করা হলো, পুলিশ বাদী হয়ে মামলা করেছে, ভিকটিমের পরিবারের কেউ মামলা করে নাই। 3 থেকে 3,500 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মানে ভিডিওতে যাদের দেখা যাচ্ছে কারো নাম উল্লেখ করা নেই, এতজন অজ্ঞাত আসামি। এটা আসলে কেমন বার্তা দেয়? ব্যবস্থা নেওয়ার বার্তা দেয়? এটা মানে একটা ম্যাসিভ ঘটনা, তো ম্যাসিভ ঘটনায় আর কয়জনের নাম মানে করবে আর কয়জনকে বাদ দেবে, এই জন্য গণহারে একটা নাম দিল। এটা না, অন্তত যাদেরকে দেখা যাচ্ছে তাদের নাম উল্লেখ করে বাকিদের তো অজ্ঞাত করা যেত, তাই নয় কি? হ্যাঁ, সেটা তো মানে এইটা তো মানে ভিডিও তো সবার হাতে হাতে এখন, সেগুলো খুব পরিষ্কার না। আর এটা নিয়ে এই ধরনের মামলা নিয়ে আসলে এগুলো খুব কঠিন, কারণ যখন থেকে ব্যাপক সংখ্যক মানুষের অংশগ্রহণ হয়ে যায় তখন সেই মামলা গুলো পরিচালনা করা লোকাল প্রশাসন, পুলিশ, তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। যেটা আনিস আলমগীর যেটা বলছে, একটা বড় ঘাটতি হয়ে গেছে এখানে। ঘাটতিটা হচ্ছে আওয়ামী লীগের ঘাটতি। এই আওয়ামী লীগ যদি আজকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতো, তাহলে আজকে এই মব, এই উগ্রতা ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে নেতৃত্ব দিতে পারতো আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ তো নিজেই এমন একটা শক্তিতে রূপান্তর হয়েছে, এটা হচ্ছে এক ধরনের উগ্র শক্তি, আর ওইটা হয়ে গেছে একটা ফ্যাসিস্ট শক্তি। যার ফলে এখন ফ্যাসিস্ট শক্তি চলে গেছে, কিন্তু উগ্র শক্তি এসে আমাদের গাড়ির উপর বসবাস করতেছে। এখন তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে নীতিগত অবস্থানের দিক দিয়ে এখন কেবলমাত্র আমরা মানে এটি কেন, মানে আওয়ামী লীগ কি একমাত্র উগ্র শক্তিকে মোকাবেলা করতে পারে? একমাত্র না, একাধিক মাত্র আমি বলছি অন্যতম একটা ভূমিকা ছিল তার অতীতের, মানে 15 বছর আগের ভূমিকাটা যদি আমরা স্মরণ করি, তার একটা লিবারেল ডেমোক্রেসি তো একটা রাজনীতি আছে যেখানে তারা এই উগ্রতাকে প্রশ্রয় দেবে না। বিএনপিও কাছাকাছি আছে, এবং আজকে রুহুল কবির রিজভী কিন্তু বলছেন যে রাসূল এটা সমর্থন করে না, এই ধরনের মানে মরদেহ পোড়ানো এটা সমর্থন করে না, প্রতিবাদ করেছে। কিন্তু আরো বড় প্রতিবাদটা করতে পারতো আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ অন্য একটা রাজনীতি চর্চা করতে করতে সেই শক্তিটা সে এখন একেবারে অ্যাবসেন্ট। আজকে চিন্তা করেন, লোকালি ওই রাজবাড়ী গোয়ালন্দ এলাকায় যদি বিএনপি আওয়ামী লীগ অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা হয়তো নিয়ন্ত্রণ করা যেত। সব ক্ষেত্রে মানে তারা পারবে এই রাজনৈতিক শক্তি, তাও না, তারাও অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়ে। তারপর একটা ভরসা করতে পারে। আপনি কি এটি লক্ষ্য করেছেন এনসিপির যে বিবৃতি, সেখানে তারা বলছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াত ইসলামের স্থানীয় নেতা এবং স্থানীয় আলেম সমাজের সমন্বয়ে উক্ত ইমান আকিদা রক্ষা কমিটি গঠিত হয়েছে। মানে যারা হামলা করছে আর কি নুরাল পাগলার মাজারে, তারা হচ্ছে সেই রক্ষা ইমান আকিদা রক্ষা কমিটি হচ্ছে স্থানীয় বিএনপি এবং জামাতের লোক, মানে তারাই আসলে হামলা করছে। মানে আমি তো বললাম তো যে লোকাল পর্যায়ে যে মানে রাজনীতির কর্মীদের যে চিন্তা চেতনা, তাদের যে দর্শনটা ওইরকমই, হয়তো কেন্দ্রীয় ভাবে আওয়ামী লীগ মানে বিএনপি সেটা বিরোধিতা করছে, কিন্তু লোকাল রাজনীতিটা তো ওই ধর্মান্ধতার মধ্যেই আছে, সেখান থেকে তো এটা সম্ভব হয়নি। ফলে আজকে এই যে গণতান্ত্রিক রাজনীতির যে কতগুলো অভাব, তার শক্তি গুলো না থাকার কারণে আজকে এই মব গুলো, এই উগ্রবাদিতা আমরা নানা জায়গায় দেখছি ওই যে হয়েছে। কিন্তু লোকাল পর্যায়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি মানে থাকতো আজকে, তাহলে এটা প্রতিরোধ করতে পারতো। কিন্তু ওই যে বললাম যে আপনি গণতান্ত্রিক শক্তি যখন ফ্যাসিস্ট শক্তি হয়, ওইটা যখন চলে যায়, তখন ওই উগ্র শক্তি তখন ভোগ করছে। কিন্তু এটা অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে এই যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাটা বাদ দিল মানে আওয়ামী লীগ, তার ফলে কিন্তু অভ্যুদয় ঘটবে কিন্তু এই উগ্রবাদী শক্তি। আজকে সেই উগ্রবাদী শক্তির সামনে আমরা
পড়লাম আর কি। আর একটু ছোট্ট করে আপনি বলছিলেন যে এই সরকারের সক্ষমতার জায়গাটাই বা কতটুকু, সরকারের আসলে কোনো রাজনৈতিক ফোর্স নাই, আসলে কি সরকারের সক্ষমতার অভাব, নাকি আনিস আলমকে যেটি বলছিলেন যে এই সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং সরকারের মানে তিনি মব সরকার বলছেন, আসলে ব্যাপারটা কি সরকারের শুধুই সক্ষমতা বা লিমিটেশন যাকে আমরা বলি সেটি, নাকি আর আমি আমি ডক্টর ইউনূস কি চাইলেও কি পারবে? পারবে না। চান কিনা এই হচ্ছে প্রশ্ন। না, চান, অবশ্যই চান। কারণ আমি মনে করি ডক্টর ইউনূস একটা তার আন্তর্জাতিক একটা ইমেজ আছে, সেই ইমেজটা কিন্তু ওই মিজানুর রহমান আজহারের না, মানে মধ্যপ্রাচ্য ভিত্তিক না, ইউরোপ আমেরিকা ভিত্তিক পশ্চিমা দেশগুলো। তো সেই দেশগুলোর একটা আন্তর্জাতিক নীতি, তার একটা সংস্কৃতি আছে। ডক্টর ইউনূস কিন্তু ওই সংস্কৃতি কে রিপ্রেজেন্ট করেন, কিন্তু ওই যে তিনি পারছেন না। এখন না আমি পারলাম না বলে তার মানে আমি এটা করছি, বিষয়টা তো তা না। আমি চাচ্ছি না, কিন্তু হয়ে যাচ্ছে। ওই যে মানে রাজনৈতিক সরকার না থাকলে যা হয়, এই জন্য আমি অনেকবার বলেছি যে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার তাদের একটা 2 মাস 3 মাসের বেশি থাকা উচিত না। আপনি লম্বা সময় থাকবেন, আপনি আপনার ক্ষমতা, আপনার নিয়ন্ত্রণটা আপনি লুজ করবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিজ যেটি বলছেন যে তার সক্ষমতার ঘাটতি, ডক্টর ইউনূস সরকার চাইলেও আসলে পারবেন না, কারণ তার সেই ঘাটতি আসলে তিনি দেখাচ্ছেন। এই প্রসঙ্গে একটু একদম ছোট্ট করে 1-2 লাইনে যদি মন্তব্য করেন। না, মোস্তাফিজ যেটা বলছেন সেটার সাথে আমি একমত না, কারণ উনি চাইলে পারেন। যেমন উনি বলছেন যে মামলা কার বিরুদ্ধে দেবে, মানে এতগুলো লোক আছে কিভাবে হয়। তো যারা কমিটি করেছিল তাদেরকে দেন, যারা মারছে তাদেরকে দেন। আপনি 5 জন তো দিতে পারেন, 10 জন তো দিতে পারেন, কমিটি তো আছে আপনার হাতে। কমিটি কি পুলিশের হাতে নাই? তো ওই এনসিপি যদি দাবি করে থাকে, যথার্থ দাবি করেছে, এটা জামাত এবং ইয়ের জাতীয়তাবাদী দলের লোকেরা আছে, বা ওদের এনসিপিরও যদি কেউ থেকে থাকে, ধরেন তাদেরকে। কমিটিতে যারা আছে তাদেরকে কে ক্ষমতা দিয়েছে যে মরা লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়ার? এটা জঘন্যতম কাজ, যেটা পৃথিবীর বুকে বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দিয়েছে। ধর্ম, শুধু বাংলাদেশকে না, ধর্মকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এমন একটা জঘন্য কাজ বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। তো এরকম ঘটনা যখন জন্ম হচ্ছে এই সরকারের আমলে, সেই সরকারের তৎপরতা যদি হয়ে থাকে যে বেনামি এটা মামলা, তাহলে তো বোঝাই যায় সরকারের এখানে ইন্ধন আছে। ইন্ধন না, যদি আবার থানায় হামলা হয়, মানে থানায়ও তো হামলা, অবহেলা আছে। হ্যাঁ, মানে যেভাবে হাজার হাজার মানুষের একটা মব দেখা যাচ্ছে, ধরলে যদি আবার থানায় হামলা হয়, সেই আশঙ্কাও তো একটা মানে অভিজ্ঞতা আছে। তার মানে হচ্ছে যে আপনি যদি থানায় হামলা হয়, আপনি ধরলেই হয়, আপনি আসেন কেন রে ভাই? আপনি যান না, আপনি চলে যান না, জাতিকে একটু উদ্ধার করে চলে যান। আপনি যখন এটা করতে পারেন না, আপনি কথা বললে সাংবাদিক ধরেন, সাংবাদিকদেরকে বানাতে পারেন, টেরোরিস্ট বানাতে পারেন। আপনি যারা টেরোরিস্ট যেগুলো দেখতেছেন সেগুলোকে আপনি চোখে দেখেন না, তাহলে তার কিছু না। আপনি নিজে বলতেছেন, কথা বলতেছেন কিভাবে? কথা এইভাবে বলতেছি, যে কথা বলার স্বাধীনতা কোথায় গেছে তা আপনি দেখছেন। যে পান্নাকে যেভাবে ধরে নিয়ে গেল, বা ওইখানে যে আরো লতিফ সিদ্দিকীকে যেভাবে ধরে নিয়ে গেল, কার্জনকে যেভাবে ধরে নিয়ে গেল, এটা কি কোনো সভ্য সমাজের মধ্যে পড়ে? আপনি একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেছেন, আপনি বক্তৃতা দিবেন, তুমি আয়োজকদের ধরো রে ভাই, আয়োজকরা কি করছে না করছে তাদের সম্পর্কে তথ্য নাও। আমি একজন অতিথি, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে ওরা, আমাকে তুমি নিয়ে যাচ্ছ তুলে, এবং আমাকে প্রটেকশনের নামে সন্ত্রাসের মামলা দিয়ে দিচ্ছ। এটা তো হইতে পারে না, এটা তো বাক স্বাধীনতা না। এটা এটা আরো আরো মজার ব্যাপার হচ্ছে, যারা এগুলো করছে তাদের তুমি কিছুই করছো না, এবং আমার পক্ষে যে উকিল দাঁড়াচ্ছে, আমার পক্ষে যে সাংবাদিকরা কভার করতে যাচ্ছে, তাদেরকেও আদালতে পিটাচ্ছ। এই যে আদালত তোমাকে সসম্মানে এন্ট্রি দিয়েছিল তোমার মামলা পরিচালনা করার জন্য, তো তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে প্রতিহিংসা এবং নব রাজত্ব। এটা বাড়তি আর কিছু হচ্ছে না। আমরা যে স্বপ্ন নিয়ে 24-এর গণ অভ্যুত্থান দেখেছিলাম, যে অভ্যুত্থান নিয়ে আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, সেটাকে তো বৃথা করে দিয়েছে ডক্টর ইউনূস, আর কেউ না। জি, এই যে সাংবাদিক আদালতে পেটাচ্ছে সেটা নিয়ে আসবো, কিন্তু আপনি বলছিলেন সেই ঘটনাটি, মানে এত ঘটনা ঘটছে আলোচনার বাইরে চলে যায় একটু কয়েকদিন পুরনো হয়ে গেলে। এই সাংবাদিক, আইনের শিক্ষক, সাবেক মন্ত্রী, তাদেরকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হলো সন্ত্রাস বিরোধী আইনে, আপনারই একটা বক্তব্য শুনছিলাম যে আপনিও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আনিস আলমগীর, আপনি সেখানে যান নাই, কেন যান নাই? আমি যাই নাই, আমার একটা প্রিন্সিপাল আছে। আমার প্রিন্সিপালটা হচ্ছে যে, প্রথমত আমি কোনো রাজনৈতিক
দল কিংবা অ্যাক্টিভিস্টদের কোনো অনুষ্ঠানে যাই না। আমি সাধারণত সাংবাদিকদের অনুষ্ঠানে যাই। সেখানে যদি ডিআরইউ নিজস্ব কোনো সংবাদপত্র বিষয়ে কোনো অনুষ্ঠান হতো, সেখানে যদি সেখানেও যদি তারাও যদি স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি ডিআরইউ আয়োজন করতো, তাহলে সেখানে আমি যেতাম। প্রেস ক্লাব যদি আয়োজন করতো, আমাকে দাওয়াত দিলে যেতাম। আমি শুধু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে আগ্রহী না, কোনো অ্যাক্টিভিস্ট যারা অ্যাক্টিভিজম যারা জড়িত, এই ধরনের সংগঠনে আমি জড়িত রাজনৈতিক দলের নাকি অ্যাক্টিভিজমের সাথে জড়িত যারা, মানে এই এটা অ্যাক্টিভিজম, এটা ইটস ওয়ান টাইপ অফ অ্যাক্টিভিজম। তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায়, আমি তার সাথে একমত। কিন্তু আমি আমার যে আমার এরিনা কথা বলা, আমার এরিনা সংবাদপত্র, আমার এরিনা টেলিভিশন মিডিয়া, আমার এরিনা ওই জায়গায় বক্তৃতা দেওয়া না। এইটাও যদি আমাকে বিশেষভাবে অনুরোধ করা ছিল যেতাম, আমি যদি যেতাম তাহলে আমি যদি দেখতাম সেখানে সর্বদলীয় লোকজন গেছে, সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে তো আরো আছে, মুক্তিযুদ্ধের সপক্ষে তো শুধু একদলীয় লোকরা নয়, বিএনপি এবং অন্য ধারার সাংবাদিকরাও আছে সেখানে। তাহলে আমি এটাকে বলতাম যাচ্ছে ঠিক আছে যেতে পারে, কিন্তু এটা তার মানে এই নয় যে আপনি আবার বিশেষ রাজনৈতিক ধারার সাংবাদিকরা গেছেন এখানে। এখানে যারা গিয়েছে তারাও স্বাধীনতার পক্ষে শক্তি গিয়েছে। আমরা মূল দাগে যেটাকে ভাগ করি যে স্বাধীনতার পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। তো বিপক্ষ শক্তি তো যে বিপক্ষ শক্তি বা সফট মানে কথা বলে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা বঙ্গবন্ধুকে ঘৃণা করি, মুক্তিযুদ্ধকে লাভ করি, এই জাতীয় লোক যারা আছে তারা যায় নাই। যারা গিয়েছে তারা বঙ্গবন্ধুকেও লাভ করে, মুক্তিযুদ্ধকেও লাভ করে, সেই ধরনের লোকরা গিয়েছে। এখন আমি যাই নাই তাই বলে এই সংগঠনটা খারাপ, এই সংগঠন বাজে কাজে অ্যাক্টিভিটিস আছে, সেটা তো আমি কখনো বিশ্বাস করব না। আমি যে দেখেছি যে যারা এখানে গিয়েছে তাদের মধ্যে অনেকে স্বচ্ছ লোক আছে, অনেকে মুক্ত বাক স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার পক্ষের লোক, এবং তারা সেখানে গিয়েছে। যাওয়া তো কোনো অপরাধ না, যাওয়া তারা 100 ভাগ। আমি যেতে পারি নাই, আমার নিজের অক্ষমতা, কিন্তু যারা গিয়েছে তারা তো 100 ভাগ তার মত প্রকাশের স্বাধীনতায় গিয়েছে, তারা 100 ভাগ তার অ্যাক্টিভিটিসে গিয়েছে। তাদেরকে তো আপনি হেফাজতের নামে তুলে নিয়ে যেতে পারেন না। আপনি তাদেরকে যদি মনে করেন যে এরা ছিল টেররিস্ট অ্যাক্টিভিটিতে জড়িত ছিল, তাহলে দেখাইতেন, আগে তুলে নিতেন। আপনি তো উল্টা, যারা টেররিস্ট ছিল, যারা আপনি চোখে দেখতেছেন, যারা মত সন্ত্রাসী, যারা ট্যাক্স সন্ত্রাসী, আপনি তাদেরকে কিছু বলেন নাই, তাদের রাজনৈতিক পরিচয় আপনি জানেন। স্পষ্ট এই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটা কোথায় আমি কোন রকমে তার মধ্যে মানে বিএনপির মধ্যে পাই, আর অন্য দলগুলি আছে সেগুলি তাদের শক্তি কম। কিন্তু সবচেয়ে যেগুলি শক্তি তহিদি জনতার নামদারি, সেই রাজনৈতিক শক্তিগুলো তারা নাপায় বেড়াচ্ছে এবং তারা এখন মানে শক্তি দেখাচ্ছে। সেই শক্তির কাছে, সেই দাপটের কাছে ইউনুস সরকার অসহায় হয়ে পড়ছে, কারণ তার কোনো উইং নেই, সে কোনো সাপোর্ট পাচ্ছে না। কারণ সাপোর্ট পাবে কি করে? এরা সাপোর্ট পাচ্ছে কোথা থেকে? আমি একটু এটাও শুনতে চাই। এই যে বারবার জাতীয় পার্টির অফিসে হামলা, আগুন দেওয়া বা ভাঙচুর করা, এরা আসলে সাপোর্ট পাচ্ছে কোথা, প্রশ্রয় পাচ্ছে কোথা থেকে? কারণ একবার তো দেখা গেল, মানে এর আগে 2-1টা ঘটনা তো দেখা গেছে। এর আগেও জাতীয় পার্টির অফিসের সামনে যখন গণ অধিকার পরিষদ গেছে, নুরুল হক নূরদের বিরুদ্ধে মামলা হয়েছে, রংপুরের ঘটনা ঘটেছে, জাতীয় পার্টির অফিসে হামলার বিরুদ্ধে করাতে নুরুল হক নূরকে যেভাবে পেটানো হলো আপনি বলছিলেন, এই ঘটনাগুলো তারপরে আসলে যে বারবার যাচ্ছে, এরা সাপোর্ট পাচ্ছে কোথা থেকে? এরা যারা করছে এরা হচ্ছে ভাড়াটে, এদের পেছনে রাজনৈতিক শক্তি আছে। কারণ সেই রাজনৈতিক তারা মনে করছে জাতীয় পার্টি যদি নিঃশেষ হয়ে যায়, তাহলে বিএনপির বাইরে অন্য রাজনৈতিক শক্তিগুলির জন্য সুবিধা হবে, তখন তারা ডমিনেট করতে পারবে। আর জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে, তাহলে হুট করে দেখা যাবে যে এটা একটা বিরোধী দল হিসেবে মানুষ মানে গণ্য করতে পারে আওয়ামী লীগের অ্যাবসেন্সে। ফলে জাতীয় পার্টি একটু শক্তিশালী হয়ে যেতে পারে। এবং আজকে দেখেন মোস্তাফিজুর রহমান মোস্তফা আজকে কিন্তু একটা আওয়াজ দিয়েছে, সে বলছে যে আওয়ামী লীগের মধ্যে যারা সব যাত্রা মানে করার না, তাদেরকে আমরা নমিনেশন দেবো। এই কথাটা কেন বলবো? এই কারণে যে আওয়ামী এলাকায় এলাকায় বহু মানুষ চেনে যে আওয়ামী লীগ কে করে আর না করে, তো তারা যদি দাঁড়ায় যায় তখন তারা নির্বাচিত হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এইরকম যদি অনেকগুলো আসন যুক্ত হয়ে যায় এবং দিন যত যাবে সরকারের তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছে, মানুষ মনে করতেছে নাকি এদেরকেও সাইজ করি, তো তখন কি হবে? তখন ওই বিএনপির বাইরে যে ভোটগুলি পড়বে
সেই ভোটের দলে জাতীয় পার্টি একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। এই হিসাব নিকাশ তো করছে তারা। তো সেই হিসাব নিকাশে যদি জাতীয় পার্টিকে বিলীন করে দেওয়া যায় তাহলে কি হবে? তখন আর বিকল্প থাকে না মানুষের সামনে, হয় বিএনপি নয় জামাত, তোমার এই দুইটার বাইরে আর তোমার বেছে নেওয়ার আর কোনো অপশন থাকবে না। তো এই অপশন গুলোকে ধ্বংস করার চেষ্টা, এই কারণেই এই হঠাৎ করে জাতীয় পার্টি ইস্যুটা। নতুবা প্রথমে আমারও মনে হচ্ছিল না কি রে ভাই, জাতীয় পার্টি তো ভাগ হয়ে গেল, এই এরকম টুকরো টুকরো একটা কবরের দিকে যেখানে যাত্রা শুরু করলো, সেইটাকে হঠাৎ করে ইস্যু করলো কেন? ইস্যু করলো কেন? ওই রাজনৈতিক হিসাব নিকাশে এখন মনে হচ্ছে জাতীয় পার্টি কিছুই না, কিন্তু নির্বাচনের আগে আগে দিন যত যাবে তত বেশি জাতীয় পার্টি কিন্তু স্ট্রং হয়ে যাবে, কারণ সে একটা নেপথ্যের সাপোর্ট পাবে আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে, যেহেতু আওয়ামী লীগের নির্বাচন করার সম্ভাবনা অনেক কম। আমি যদি এই মানে এটাতে বিশ্বাস করি না, আমি মনে করি যে হয়তো শেষ পর্যন্ত পিটিআই এর মতন হবে, যে প্রতীক যেহেতু মানে দেয়নি পাকিস্তান সরকার বা নির্বাচন কমিশন, তখন তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল এবং প্রচুর তারা নির্বাচিত হয়েছে। হয়তো আওয়ামী লীগ ওই লাইনে যাবে, কিন্তু তারপর একটা শঙ্কা যে আমি কোনোভাবেই রিস্ক নেব না, এই কারণে জাতীয় পার্টিকে একেবারে নিষিদ্ধ করে আমি আমার অবস্থানটাকে নিরঙ্কুশ করার হয়তো একটা পরিকল্পনা থাকতে পারে। আমি এখানে একটু আনিস আলমগীর আপনার ব্যাখ্যা বা আপনার বিশ্লেষণও জানতে চাই। এই আসলে তো জাতীয় পার্টি এমন কোনো কর্মসূচি দিচ্ছে না, তাদেরকে এমন রাস্তায় দেখা যাচ্ছে না, তাদের কোনো খবর নেই, খবর হচ্ছে তাদের অফিসে হামলা, এই শিরোনামেই বারবার তারা খবর হচ্ছে। এবং জাহাঙ্গীর কবির নানকের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোনালাপ যেটি পরবর্তীতে ফাঁস হয়েছে, সেটি 5ই আগস্টের আগে। সেখানে শেখ হাসিনা জাতীয় পার্টিকে বলছে জিন্দা লাশ, মানে যাদের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, স্বৈরাচারের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, তারাই তাদেরকে জিন্দা লাশ বলছে। সেই জিন্দা লাশ যারা এখন আরো কর্মসূচিবিহীন, তাদের আরো কোনো মানে আগে তখন তো সংসদে 2-1 এমপি ছিল, এখন তাও নাই, এই অবস্থায় একটা দলের পেছনে আপনার কি বিশ্লেষণ? কেন এই জিন্দা লাশের পেছনে এভাবে একদম মানে কোমর বেঁধে নামা? একটাই কারণ, সংসদে বিরোধী দলীয় নেতা কে হবে, বিরোধী দলে কে বসবে। জাতীয় পার্টি যদি ইলেকশন করার ক্ষমতা পায়, তাহলে আমাদের ভোট, অতীতের ভোট হিসাব করে যদি আপনি দেখেন, জাতীয় পার্টি জামাত থেকে সবসময় বেশি পেয়েছে, সব সময় বেশি পেয়েছে। তারা 35 সিট, 32 সিট, 16 সিট, ইভেন খুবই ফালতু ইলেকশন যেটা হলো সেখানেও 10-12টা সিট পেয়েছে। কিন্তু জামাতের কয় সিট? জামাত তো সেটা কোনোদিন পায় না, নিজের শক্তিতে কোনোদিন পায় না। জাতীয় পার্টি কিন্তু সবসময় এককভাবে তার নিজের নাঙ্গল দিয়ে দাঁড়ায়, নিজের নাঙ্গল দিয়ে দাঁড়িয়ে এগুলো পেয়েছে। তো যে কোনো হিসাবে, যে কোনো অঙ্কে জাতীয় পার্টি জামাত থেকে অনেক বেশি ভোটের অঙ্কে অনেক শক্তিশালী। কিন্তু সাংগঠনিক ভিত্তিতে হয়তো জামাত দাবি করতে পারে আমাদের সাংগঠনিক মজবুত আছে, সাংগঠনিক অ্যাক্টিভিটিস মজবুত আছে, সাংগঠনিক কাঠামো অনেক মজবুত আছে, সেটা আমি নিজেও স্বীকার করি। কিন্তু ভোটের হিসাব আলাদা। সে ভোটের হিসাবে যদি যায়, জামাতে প্রথম প্রশ্নের সম্মুখীন হবে, তোমরা না সেই লোক যারা বাংলাদেশটাকে চাও নাই, তোমরা না সেই লোক যেটা 71 সালে পাক হানাদার বাহিনী সহায়তা করেছো আলবদর আল শামস দিয়ে, এবং তার জন্য তোমরা এখনো পর্যন্ত অনুতপ্ত না, এখনো পর্যন্ত তোমরা ক্ষমা চাও না, তোমরা তোমাদের দলের একটা রেজুলেশন আনো না যে আমরা 71 সালের ঘটনাবলীর জন্য ক্ষমা প্রার্থী। সেই কারণে অনেকেই তাদেরকে ভোট দিতে পারে না। আমি পার্সোনালি জামাতের অনেক নেতাকে পছন্দ করি, হয়তো তারা এখানে থাকলে আমিও ভোট দিতাম আমার এলাকায়, কিন্তু তারা তো বেসিক জায়গায় নাই। যতদিন তারা বেসিক জায়গায় আসবে না, তখন জনমানুষের ভোট পাবে না। আমার মতো যারা ভালো প্রার্থী দেখে ভোট দেব, যারা দলের কোনো গোলাম দেখে আমার কোনো বিষয় না, তারা কিন্তু তাদেরকে ভোট দেবে না। তো তারা এই জায়গায় মার খেয়ে যাচ্ছে। এই মায়ের খাওয়াতে তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা এনসিপি, তারপরে চরমনায়ের দল, আর আরো খুচরা যারা আছে সবগুলোকে নিয়ে, এবি পার্টি নিয়ে আমরা একটা আলাদা জোট করতে পারি। যদিও এবি পার্টি বোধহয় বলছে যে আমরা যাব না। সব যদি জোট করে তাহলে তাদের হয়তো কিছু ভোটের মানে একটা আওয়াজ তোলার সম্ভাবনা আছে। ভোট কতটুকু পাবে সেটা না, একটা আওয়াজ হবে। এই আওয়াজ দিয়ে হয়তো তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, যদি এই আওয়াজকে সেনাবাহিনী গণ্য করে, সরকার গণ্য করে, তাহলে হয়তো তখন তারা সেকেন্ড পার্টি হইতে পারে, কিংবা উল্টাইও দিতে পারে। এই উদ্দেশ্যে মানে আমরা আসলে উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছি, জাতীয় পার্টির অফিসে বারবার হামলা কেন? সেটা জাতীয় পার্টির অফিসে হামলা করে কি হবে? জাতীয় পার্টির অফিসে হামলা করে জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে? মানে জাতীয় পার্টি তো হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলা করছে, এমনও তো কিছু করছে না যে এই অজুহাতে তাকে নিষিদ্ধ করা হবে।
আপনাকে তো বলছি, এটাই হচ্ছে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা। কারণ জাতীয় পার্টি যদি থেকে যায় এই নির্বাচনে, তাহলে চোখ বন্ধ করে তারাই হবে সেকেন্ড পার্টি। কারণ যারা বিএনপি কে ভোট দেবে না, যারা জামাতকে ভোট দেবে না, তারা কোথায় ভোট দেবে? তাদের তো ভোটের জায়গা থাকতে হবে। জি, প্রশ্ন তাদের তো কিন্তু একটা সেখানে যে মানে উদ্দেশ্য হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। তো নিষিদ্ধ করার জন্য তো সরকারের কাছে বারবার দাবি করতে হবে, জাতীয় পার্টির অফিসে কেন বারবার হামলা? জাতীয় পার্টিকে আপনি জাতীয় পার্টি তো চুপ ছিল এতদিন, বা জাতীয় পার্টির ব্যাপারে আমরা কোনো কিছু করি নাই। জাতীয় পার্টিকে আমি এখন যে ওরা যে গণশত্রু, এটা মানুষের মধ্যে জাগাতে হবে না? না জাগালে সরকার হঠাৎ করে কেমনি করবে? কিছু একটা ইস্যু তৈরি করতে হবে। ইস্যু তৈরি করার জন্য নূরের দল বা আদার্স কে জামাত ভর করেছে। জামাত কিন্তু এত এত চালাক যে ওরা নিজেরা কিছু করবে না, এরা অন্যদেরকে লাগিয়ে দিবে, তোমরা এটা করো। এবং এটা ভাড়াটিয়া দল কতগুলোকে লাগিয়ে দিয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে, এটা করো। এবং তাদের আরেকটা ক্ষোভ আছে, যেটা বিএনপির উপরও ক্ষোভ থাকতে পারে, যে আমরা এত দিন আন্দোলন করলাম, এই গণ অভ্যুত্থানে আমরা যথেষ্ট একটা ভালো ভূমিকা নিলাম, তো আমরা তোমাদের আশা করেছিলাম যে তোমরা যখন সরকারে যাবে আমরা বিরোধী দলে বসবো। এখন তোমরা কেন জাতীয় পার্টিকে আনতে চাও? তোমরা জাতীয় পার্টি আসতে চাইলে তোমরা বাধা দিচ্ছ না। জাতীয় পার্টির ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন, বিএনপি এ পর্যন্ত কিন্তু এটা নিন্দা করেছে। এবং বিএনপি এই তিন পার্টি যখন একদিন মিটিং করলো, বিএনপি, জামাত এবং এনসিপি, সেই সময় যখন এই দুইটা দল এনসিপি এবং জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলেছিল, বিএনপি কিন্তু বলে নাই। বিএনপি বরং ভিতরে খবর হচ্ছে বিএনপি সেটা সমর্থন করে নাই। তো এই সমস্ত পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিকে যদি ব্যান করা যায়, জামাত প্রথমবারের মতো সংসদে বিরোধী দলীয় আসন গ্রহণ করতে পারে। এখন জাতীয় পার্টি এই জন্যই টার্গেট, অন্য কোনো টার্গেট নাই। জি, স্পষ্ট। এখন এই যত ঘটনা ঘটছে, জাতীয় পার্টির অফিসে হামলা বা রাজবাড়ির হামলা বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, মবের ঘটনা, সবখানেই বিএনপি একটা কথাই বলে যে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি আসলে সব ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসাবে দেখেন কিনা? এই মব গুলোকে আবার প্রধান নির্বাচন কমিশনের সম্প্রতি বলেছেন যে নির্বাচনে মব 300 আসনে ভাগ হয়ে যাবে, ফলে মব খুব সুবিধা করতে পারবে না। এই সাথে সাথে এই বিশ্লেষণটা আপনার কাছে জানতে চাই, এটা কি ঐকিক নিয়মে হবে যে একটি জায়গায় এত মব হলে সেটি 300 আসনে গেলে সেটি ভাগ হয়ে কত মব হবে, এরকম একটা অঙ্কে দাঁড়িয়ে যাবে কি নির্বাচনের সময়? জনাব মোস্তফা ফিরোজ, না, এটা 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 কোনো যুক্তি হলো না। এটা কোনো যুক্তি হয়ে যেতে পারে না। মবের তো 300 আসনে দরকার নেই, তো 50টা আসনে হলেই তো আর নির্বাচন থাকে না, এবং সেটা স্প্রেড করে, এবং তখন আর মানে যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা থাকে না। মূল কথাটা হলো যে আপনি খেয়াল করেন যে যখনই নাকি রোডম্যাপ ঘোষণা করা হলো, তারপর থেকে দেখেন কোনো উৎসাহ উদ্দীপনা নেই। উৎসাহ উদ্দীপনা নাই কেন? নাই হলো এই যে কে জিততে পারবে, কার কি অবস্থা, সেটা তো সবাই জানে। এটা তো মানে হাতে গোনা অবস্থা। যেহেতু আওয়ামী লীগ নেই, এখন ক্যালকুলেশন করা খুব সহজ হয়ে গেছে। তো এখন যারা এখন এইভাবে যদি নির্বাচন না থাকে, তো একটা বাস ভালো রমরমা, আমিও ক্ষমতায় আছি, ক্ষমতায় আমার মানে নির্বাচনে আমার জেতার সামর্থ্য নেই, কিন্তু তারপর আমার পদ পদবি আছে, গাড়ি আছে, ফ্ল্যাগ আছে, আমি ঘুরে বেড়াতে পারছি। তো যখন নাকি হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাস, প্রতিদিন তো চিন্তা করতেছে আজকে একটা দিন চলে গেল, আজকে 2টা দিন চলে গেল, এইভাবে হিসাব করে দেখতেছে যে তা তো আর ফেব্রুয়ারির পর তো আমি আর কিছুই না। তো এদের মধ্যে একটা অস্থিরতা, সেই অস্থিরতার বহিঃপ্রকাশ করতেছে নানা রকম ইস্যু। আপনি দেখেন, নিশ্চিত থাকেন, জাতীয় পার্টি যদি ব্যান করে, তখন বলবে যে আচ্ছা ইউনুস বাকি আছে না, ইনু বাকি আছে, ওটা ব্যান করো। আচ্ছা ওটার পরে তারপরে মেননটা ব্যান করো, তারপরে গণ আজাদি লীগ ব্যান করো, তারপরে ওই যে তরিকত ফেডারেশন আছে না, ওটা ব্যান করো। এই চলতে থাকবে, এইগুলির কোনো শেষ নেই। এবং একই সঙ্গে ওই যে দেখেন, আজকে এত বড় ঘটনার পর আমরা নিন্দা করছি, পৈশাচিক ঘটনা বলতেছি, কয়টা রাজনৈতিক দল আজকে বিবৃতি দিল? এটা তো প্রতিবাদটা তারা হবে, এটা তো গণমাধ্যমের সংবাদ কর্মী হিসাবে আমাদের দায়িত্বের চেয়ে তাদের দায়িত্বের জায়গাটা অনেক বেশি। তারা প্রতিবাদ করবে, আমরা তাদের ওই প্রতিবাদটাকে তুলে ধরবো। কিন্তু ঘটনাক্রমে আজকে আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে, তারা কিন্তু চুপ আছে। এত বড় বড় রাজনৈতিক দল এত বড় বড় কথা বলে, আজকে তারা বলছে না, এইগুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং আপনি দেখেন 1 বছরের মাথায় এসে মোটামুটি কিন্তু থেমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এখন মব তৈরি হচ্ছে। এই মব গুলো সবগুলি হচ্ছে
নির্বাচন বিরোধী। এদের নির্বাচন নিয়ে কোনো নেই, এদের হচ্ছে এক ধরনের আরেকটা স্বৈরতন্ত্রের একটা উদ্ভব। তারা আরেকটা বিপ্লব চায়, যে বিপ্লবের মধ্য দিয়ে তারা একটা ভিন্ন ধরনের শাসন কাঠামোর মধ্যে যাইতে চায়, যেখানে নির্বাচন থাকবে না, সেখানে শুধুই মাত্র একটা মানে ওই যে লাস্ট যে নির্বাচনটা ধরছে আমিডামি, ওই আমিডামি নির্বাচন করার পায় তারা। কারণ আপনি জাতীয় পার্টিকেও আপনি এলাও করবেন না, 14 দলকে নিষিদ্ধ করতে বলতেছেন, তাহলে নির্বাচন কে কে করবে? বিএনপি, জামাত, এনসিপি। বিএনপি, জামাত, এনসিপি এই তিনটা দলই তো হাসিনা বিরোধী আন্দোলন করছে, এদের মধ্যে আবার কিসের নির্বাচন হয়? এটা তো সব এক শক্তি, মানে এটা তো কোনো নির্বাচনই হবে না। তখন নাকি 14 দল থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, তখন যে নির্বাচন, তখন আমরা এটাকে বলবো যেটা প্রকৃত নির্বাচন? তখন তো আমরা আবার বলবো যে এটা তো দ্বাদশের পরে আবার ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনটা হলো, এটা হচ্ছে আমিরা। কারণ এখানে একটা বিষয় যে আগে তো সবসময় দেখতাম এই ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র খুব মানে বহির্বিশ্বের প্রেসারের মধ্যে যুক্তরাষ্ট্র খুব চাপ দিত। এখন তাদের আর এই ইনক্লুসিভ শব্দটা তাদের ডিকশনারি থেকে একরকম উধাও হয়ে গেল। বরং জাতিসংঘ বলছে ইনক্লুসিভ মানে মানে শেখ হাসিনা যে ব্যাখ্যাটা দিতেন যে ইনক্লুসিভ মানে আসলে রাজনৈতিক দলগুলো না, জনগণ অংশগ্রহণ করলে সেটা ইনক্লুসিভ হয়ে যায়। শেখ হাসিনা এমন একটা ব্যাখ্যা দিতেন, এখন এই ব্যাখ্যাটা দিচ্ছে জাতিসংঘ। এরকম মানে উল্টে গেল কেন? না, উল্টে যায়নি, আমার ধারণা যে সময় আছে, এটা তারা বলবে, অবশ্যই বলবে, আমি বিশ্বাস করি। আরেকটা হতে পারে যে এটা এখন বিশ্বব্যাপী যে আমেরিকায় তো এটা লিড করে, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আসার কারণে তারা তো অলরেডি সব রাষ্ট্র বলছে যে তোমরা লোকাল নির্বাচন নিয়ে কোনো কথা বলবা না,